আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মনোবৈজ্ঞানিক পরিসংখ্যান 2 যার বিষয় কোড হচ্ছে বা কোর্স কোড হচ্ছে PSY 203, এই কোর্স নিয়ে আমি তোমাদের সাথে আছি হাফিজা সুলতানা কেয়া, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তা আজকে আমরা করব ক্রুস্কাল-ওয়ালিস একমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ বা এইচ টেস্ট। এটাকে আমরা এইচ টেস্ট হিসেবেও চিনি। এটা ক্রুস্কাল-ওয়ালিস উনি করেছেন। এটা একটি অপরামাত্রিক অভিক্ষা। এই অভিক্ষাটার সাথে আমাদের পরামাত্রিক এফ টেস্টের অনেক মিল আছে। এফ টেস্টে যেমন 2-এর অধিক দল থাকে, ক্রুস্কাল-ওয়ালিস টেস্টেও বা এইচ টেস্টেও 2-এর অধিক দল থাকে, বা 3টা অথবা 4টা। দ্যাট মিনস এফ টেস্টের মতোই, কিন্তু এফ টেস্ট হচ্ছে তোমার পরামাত্রিক অভিক্ষা, এইচ টেস্ট হচ্ছে অপরামাত্রিক অভিক্ষা। যাই হোক, দেখো তোমরা, আমি সরাসরি আজকে একটা মেজারমেন্টে যাচ্ছি বা একটা অঙ্ক করছি। সেটা হচ্ছে যেমন দেখো, নিম্নে 3টি দলের উপাত্ত দেয়া হলো নমুনাগুলি একই সমগ্রক থেকে এসেছে কিনা যাচাই করো। আলফা ইকুয়াল টু 0.05। তো কী হচ্ছে, দেখো 3টা দল দেওয়া আছে, গ্রুপ 1A, গ্রুপ বি এবং গ্রুপ সি, এবং কতগুলো উপাত্ত বা ডেটা দেয়া আছে। গ্রুপ এতে যেমন 5টা ডেটা দেওয়া আছে, গ্রুপ বিতেও 5টা ডেটা দেওয়া আছে, সিতে 4টা ডেটা দেওয়া আছে। এবং এই ডাটাগুলো একই সমগ্রক থেকে এসেছে কিনা যাচাই করো। তোমার কোশ্চেনটা হচ্ছে এমন। তাহলে আমরা কি করি, প্রকল্প যাচাইয়ের যে ধাপগুলো প্রত্যেকটা টেস্টের যেভাবে করি ঠিক সেভাবে আমি লিখেছি। দেখো, স্টেপ 1-এ হাইপোথিসিস ফরমেশন আমরা যা করি সবসময়, H0 বা নাল হাইপোথিসিসে আমরা লিখেছি θ1 ইকুয়াল টু θ2 ইকুয়াল টু θ3। লিখলাম কি, দলগুলো একই সমগ্রক থেকে এসেছে অথবা নমুনাগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এবং অল্টারনেটিভ হাইপোথিসিস বা H1-এ লিখলাম θ1 নট ইকুয়াল টু θ2 এবং নট ইকুয়াল টু θ3। দলগুলো একই সমগ্রক থেকে নেওয়া হয়নি, ঠিক আছে। বা যদি আমি অন্যভাবে বলি, নমুনাগুলোর মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। নাল হাইপোথিসিসের সময় নমুনাগুলির মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই, এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের সময় নমুনাগুলির মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। এটা তোমরা আগে যেহেতু পড়িয়েছি, আমার ধারণা তোমরা বুঝতে পারবা। স্টেপ 2-তে আমরা কি করি, টেস্ট অফ স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যানিক যাচাই, এটা করি না। স্টেপ 2-তে আমরা সবসময় এটাই লিখি। কেন করছি, যেমন লিখলাম, যেহেতু 3টি নমুনা দল আছে এবং উপাত্তগুলো ক্রমবোধক মাপকে বা অর্ডিনাল স্কেলে পরিমাপিত, তাই উপাত্ত বিশ্লেষণের জন্য এইচ টেস্ট বা অপরামাত্রিক ক্রুস্কাল-ওয়ালিস টেস্ট প্রয়োগ করা হবে। আমরা এই টেস্টটা কেন করছি তার একটা ব্যাখ্যা সবসময় স্টেপ 2-তে দিয়ে থাকি, সেটাই আমি লিখেছি। স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স আমরা লিখি, এবং লেভেল অফ সিগনিফিকেন্স কত দেওয়া আছে, আলফা ইকুয়াল টু 0.05। আমরা ঠিক সেটাই লিখলাম। তাহলে আমরা এখন যাব স্টেপ 4-এ। স্টেপ 4-এ কি হয়, স্টেপ 4 আমরা একটু করে নিই। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব স্টেপ 4। স্টেপ 4-এ কি থাকে, ক্রিটিক্যাল রিজিয়ন। ক্রিটিক্যাল রিজিয়নে আমরা সবসময় কোন টেবিল দেখব এবং আমাদের মানটা গ্রহণীয় হবে না অর্জনীয় হবে সেটা লিখে রাখি। এখানে যেহেতু কে, দ্যাট মিনস দলগুলো 3, কে ইকুয়াল টু 3, N1 5,
n1 ইকুয়াল টু 5, n2 5 এবং n3 কত ছিল 4, অর্থাৎ নমুনা তল ক্ষুদ্র, অর্থাৎ n লেস দেন 5 অথবা অর ইকুয়াল। যদি নমুনার আকার, নমুনা বলতে প্রত্যেকটা দলের নমুনার আকার 5-এর সমান বা 5-এর চেয়ে ছোট হয়, তখন সেটাকে আমরা বলছি ক্ষুদ্র নমুনা। সেক্ষেত্রে ক্রুস্কাল-ওয়ালিসের সংশয়মান দেখার জন্য টেবিল ও ব্যবহৃত হয়। যদি n2 বা n1 হতো, নমুনা আকৃতি 6 বা 7 হতো, তাহলে আমরা টেবিল সি অর্থাৎ কাই স্কয়ার টেবিলটা আছে ওই টেবিল দেখতাম, টেবিল সি ইউজ করতাম। যেহেতু আমার নমুনার আকার 5-এর কম অথবা 5-এর সমান, সো আমরা ক্রুস্কাল-ওয়ালিসের সংশয়মান দেখার জন্য টেবিল ও দেখব। তাহলে কি হচ্ছে, যেহেতু k ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 5, n2 5 এবং n3 4, অর্থাৎ নমুনা দল ক্ষুদ্র, অর্থাৎ n লেস দেন 5 অর ইকুয়াল, তাই ক্রুস্কাল-ওয়ালিসের সংশয় মূল্যমান দেখার জন্য টেবিল ও ইউজ করলাম। আমাদের নির্ণীত ক্রুস্কাল-ওয়ালিস মান যদি টেবিল থেকে প্রাপ্ত সংশয় মান থেকে ছোট হয়, তাহলে H0 অর্থাৎ নাল হাইপোথিসিস গ্রহণীয় হবে, অর্থাৎ নাল হাইপোথিসকে গ্রহণ করা হবে, অন্যথায় বর্জন হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টেপ 4। স্টেপ 5-এ তোমরা জানো, স্টেপ 5-এ থাকে ক্যালকুলেশন। আমরা এবার চলে যাব ক্যালকুলেশনে। আমরা দেখো ক্যালকুলেশন দেখি। শিক্ষার্থীরা আমরা এবার দেখব স্টেপ 5। স্টেপ 5-এ আছে কি ক্যালকুলেশন বা কম্পিটিশন। আচ্ছা, এইচ টেস্ট বা ক্রুস্কাল-ওয়ালিস অভিক্ষায় বা টেস্টে আমরা কি করি, র্যাঙ্ক প্রদান করি। এটা কিন্তু ক্রুস্কাল-ওয়ালিস একমুখী, ক্রুস্কাল-ওয়ালিস কো-মান একমুখী ভেদাঙ্ক বিশ্লেষণও বলে। বাট দ্যাট মিনস এইখানে আমরা র্যাঙ্ক প্রদানের মাধ্যমে অভিক্ষাটার এই অঙ্কটার সূত্রটা ফলো করি। র্যাঙ্ক কীভাবে করি আমরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলে, প্রথম বর্ষে, তখন তোমরা কোরিলেশন করেছিলা। কোরিলেশন আমরা কী বলে র্যাঙ্ক অর্ডার কোরিলেশন করছিলাম, যেমন সিস্টেম একই রকমই। আমরা একটু দেখি স্টেপ 4-এ আমরা দেখো আমরা কীভাবে র্যাঙ্কটা প্রদান করব। এই তোমার গ্রুপগুলা, এই গ্রুপের ছোট থেকে বড় দিকে আমরা 1, 2 করে একটা ক্রমমান, মানে একটা দ্যাট মিনস একটা সিরিয়াল ফেলবো। এ দেখো, এই যে আমি সিরিয়াল নাম্বার দিয়েছি, আমার কয়টা ডাটা দেওয়া ছিল, 14টা ডাটা দিয়েছিল। এখানে টোটাল আমার 14টা ডাটা দেওয়া, আমি এই 1 থেকে 14 লিখে ফেললাম এবং এই 1 থেকে 14 যে সংখ্যাগুলো সিরিয়ালি ছোট থেকে বড় আমি খালি দিয়ে গেছি। দেখো একবারে 66, সব থেকে ছোট 66, তারপরে 2-তে 87, জাস্ট আমি লিখে গেছি। এখন আমরা এখানে কিন্তু খুব সহজেই র্যাঙ্ক দিতে পারবো। তাহলে আমরা এই সিরিয়াল নাম্বার দিয়েছি, 1 থেকে 14 পর্যন্ত সিরিয়াল দিয়েছি, কারণ আমার n এর লাস্ট সংখ্যা 14টা n দেওয়া আছে, মানে n1, n2 এবং n3, দ্যাট মিনস টোটাল লার্জ n 14 আছে। সো আমি সিরিয়াল নাম্বার দিয়েছি 1 থেকে 14 পর্যন্ত, এবং এই 1 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি সিরিয়ালি লিখে গেছি। যা যা আছে, যে একদম ছোট 66 থেকে একদম সব থেকে বড় 171 পর্যন্ত আমার এই সংখ্যাগুলো জাস্ট খালি সিরিয়ালি আমি লিখছি। এখন আমি এদেরকে কি দিব, র্যাঙ্ক দিব। এই দেখো আমরা এখানে র্যাঙ্কটা প্রদান করব। কিভাবে র্যাঙ্ক দেই তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেহেতু করেছিলাম। আমি 66 কিন্তু একা আছে, তাহলে ওকে আমি 1 দিলাম। এটাও 2 কিন্তু 2 দিলাম। 388, এটাকে আমি 3 র্যাঙ্ক দিলাম। 88কে 3 দিলাম। 4 আছে কোথায়, 100 বা 100 কিন্তু একটাই আছে, সো 100-এ কিন্তু কোনো সমস্যা নাই, 4 পদ দিয়ে গেলাম। তারপরে দেখো 5, 6 এবং 7 আছে কত, 110 দেয়া আছে। আমরা যদি এই তিনটার মান যেহেতু 110, তাহলে তুমি কি শুধু ওকে 5 দিতে পারো, ওকে 6 দিতে পারো? র্যাঙ্ক দেওয়ার সময় দেয়া যায় না,
তখন কি হচ্ছে, তোমার এই তিনটা র্যাঙ্ক বা এই তিনটা র্যাঙ্ক সংখ্যাকে যোগ করে আমরা এই তিনটা যে মানটা পাচ্ছে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার যোগ করে 3 দিয়ে ভাগ করে যে মানটা আসবে সেটা দেব। তাহলে এই 5, 6 এবং 7 যোগ করে কত হয়? 5, 6, 11, 7, 18। 18কে তুমি 3 দিয়ে ভাগ করলে কত হয়? কত হয়? 6 হয়। তাহলে আমি এখানে দেব 6, 6 এবং 6। তোমরা যদি আমি আবার বলছি 110 বা 110 আছে 1টা 2টা 3টা, মানে 5, 6 এবং 7। তাহলে 5, 6 এবং 7 তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে, আবার 3টে যোগ করলে হয় 18 বা 18, তাকে 3 দিয়ে ভাগ করলে হয় 6। এই 6 আমি ওদের 3 জনকে দিলাম। ঠিক আছে, নেক্সট কত আছে? 129 এবং 5, 6, 7 কিন্তু চলে গেছে, তাহলে ও কিন্তু কি 8ই পাবে, কারণ ওর কিন্তু কোনো সমস্যা নাই। 129 কিন্তু কোনো প্রবলেম নাই, সে একাই আছে এবং সে 8 নাম্বার সিরিয়ালে আছে, সো সে 8ই পাবে। তারপরে কত আছে? এই 9 এবং 10, দেখো আবার 9, 10-এ কত আছে? 137, দুইটা আছে এবং ও দুইটা সংখ্যা ধরে আছে 9 এবং 10। তাহলে এই 9 এবং 10কে আমরা যোগ করি, কত হয়? 19। এবং 19কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 9 দুগুণ 18, তাহলে 18, 9.5 এবং 9.5 বোঝা গেল? এই দুটাকে যোগ করছে 19 হয়েছে, 19কে 2 দিয়ে ভাগ করে আমরা 9 দুগুণ 18, 9.5, 9, এই জন্য 9.5 এবং 9.5 দিলাম। ওকে আমি 9ও দিতে পারবো না, ওকে আমি 10ও দিতে পারবো না, কারণ ওদের দুজনের মান তো সমান 137। সো এই দুইটার মানটাকে আমরা ভাগ করে দুজনকে র্যাঙ্ক প্রদান দিলাম। তাহলে 9.5, 9.5। দেন হচ্ছে কত? 140। 140 কিন্তু একাই আছে, সো সে কত আছে? 11-এ আছে, ও 12-এ আছে, সে 13-এ আছে, ও কিন্তু 14-এ আছে, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা দুইটার ক্ষেত্রে শুধু দেখলাম তাদের মানটা ভাগ করে দিতে হলো, ক্রমিক মানটা আমরা এভাবেই দেই। ঠিক ক্লিয়ার? এখন কিন্তু আমি প্রত্যেকটা র্যাঙ্ক পেয়ে গেছি। পরবর্তী থাকে দেখো গ্রুপ 1, 2 এবং গ্রুপ এ, বি এবং সি, এই তিনটার র্যাঙ্ক কিন্তু আমি জানি। 110-এর র্যাঙ্ক কত? এখন দেখো সহজে আমি কিন্তু জানি 6। 137-এ কত? 137, 137 পেয়েছে 9.5। এখন তুমি এখানে সহজেই লিখতে পারবা। 88 কত পেয়েছে? 3। 66 কত? 1 এবং 100 কত? 100 পেয়েছে 4। 87 কত ছিল? 87 2। 129 হচ্ছে 8। 137 9.5। 140 11 এবং 110 6। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি এখন কিন্তু শুধুমাত্র ওই র্যাঙ্কগুলোই যার যার মানের সাথে দিয়ে দিচ্ছি। 110 কত পেয়েছে? 110 কত? 6। 154 কত? 13। 171 14 এবং 151 12। আমরা তাহলে র্যাঙ্ক R1, R2 এবং R3 পেয়ে যাচ্ছি। এটা আমরা কত পাই? যোগ করলে পাই হচ্ছে 23.5, 36.5 এবং 45। শিক্ষার্থীরা দেখো আমরা R1, R2 এবং R3 পেয়ে গেলাম। এখন আমরা যাব সূত্রে। স্টেপ 5-এ আমরা এখন যেহেতু মানটা পেয়ে গেছি, আমরা এখন দেখব এইচ টেস্টের সূত্রটা কি। এইচ টেস্টের সূত্র আমরা দেখি। এইচ বা কুস্কারওয়ালিস টেস্ট এইচ দিয়ে প্রকাশ করা হয়
এটা সূত্র হচ্ছে 12 n প্লাস 1 প্রথম দল থেকে শেষ দলের rj স্কয়ার বাই nj মাইনাস 3n প্লাস 1। এটা হচ্ছে কি হচ্ছে? এটা হচ্ছে সূত্র, এই টেস্টের সূত্র। দেখো 12, n কত ছিল? n ছিল 14 প্লাস 1। এখানে দেখো কি বলেছে যে প্রথম দল থেকে শেষ দলের rj মানে প্রথম র্যাঙ্ক থেকে শেষ র্যাঙ্কের স্কয়ার। প্রথম র্যাঙ্ক মানে r1 থেকে rj বাকে nj দিয়ে ভাগের যোগফল। তো এই দেখো আমি এখানে সামেশন rj কত? প্রথম 23.5 এটার স্কয়ার, nj কত? প্রথমটার n ছিল 5। তারপরের rj মানে r2 কত? rj মানে প্রথম দলের থেকে শেষ দলের র্যাঙ্ক। তাহলে r2 হচ্ছে 36.5 হোল স্কয়ার এবং সেকেন্ড n2 হচ্ছে 5 প্লাস 45 স্কয়ার বাই 4 মাইনাস 314 প্লাস 1। শিক্ষার্থীরা আমি শুধু মানগুলো বসিয়েছি, সূত্র অনুযায়ী জাস্ট মানগুলো বসেছি, আর কিছুই কিন্তু না। এখন শুধুমাত্র আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন তো তোমরা নিজেরাই পারো। আমি আবার একটু যাচ্ছি, দেখো ক্যালকুলেশন করে মানটা কত আসে। এখানে 210, এই দেখো শিক্ষার্থীরা আমি কিছুই করি নাই, আমি জাস্ট করে ক্যালকুলেশন করে মানগুলো বসেছি। এগুলোকে স্কোয়ার করে 5 দিয়ে ভাগ করেছি, এটাকে স্কোয়ার করে 5 দিয়ে ভাগ করেছি, এটাকে স্কোয়ার করে 5 দিয়ে ভাগ করেছি। এই মানগুলো আসে, এই মানগুলো যোগ করে এটার সাথে গুণ করে দিয়েছি, কারণ এখানে একটা ব্র্যাকেট আছে কিন্তু আলাদা, কিন্তু এটা কিন্তু আলাদা, এর সাথে গুণ, এটার সাথে মিলিয়ে ফেলবে না, এই জন্য এটাকে আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি। ওই মানটা 3n + 1, জাস্ট ওই মানটা কিন্তু আলাদা। তাহলে আমরা বিয়োগ করে আমরা মান পেলাম কত? 5.47। আচ্ছা কি হলো, কত পেলাম? 5.47। তাহলে আমরা স্টেপ 6 এখন যাই। স্টেপ 6 আমরা তাহলে কি লিখব? সিদ্ধান্ত যদি আমরা লিখি বা ডিসিশন, k = 3, n1 5, n2 5, n3 4,
আমরা এবার কি দেখব? টেবিল দেখব। টেবিল ক্রুস্কাল ওয়ালিসের ছোট ক্ষুদ্র মানের জন্য আমরা টেবিল কি দেখি? টেবিল ও দেখি। তাহলে আমরা এখন টেবিল ওতে যাই। দেখো ওখানে কি আছে। সরি আমার একটু দেরি হচ্ছে। এই বেলো দেখো টেবিল ওর জন্য তোমাদের বইয়ের পিছনে টেবিল ও দেয়া আছে। ক্রুস্কাল ওয়ালিসের যখন ক্ষুদ্র নমুনা থাকবে তখন আমরা টেবিল ও ইউজ করব। দেখো এখানে N1 N2 এবং N3 মান দেওয়া আছে। N1 5, N2 5 এবং N3 4 অনুযায়ী আলফা ইকুয়াল টু 0.05 এর জন্য মান পাই অনুযায়ী টেবিল ও থেকে প্রাপ্ত সংশয় মান কত? 5.99 আমাদের প্রাপ্ত ক্রুস্কাল ওয়ালিস মান বা এইচ মান কত? 5.47, যা টেবিল মান থেকে কি বড় না ছোট? 5.47 আইলো 5.99, তারপরে এই মানটা ছোট। আমাদের ক্রুস্কাল ওয়ালিস মানটাই ছোট। আমাদের প্রাপ্ত মান আছে 5.47, যা টেবিল মান থেকে ছোট। ছোট হলে কি হয়? ছোট হলে আমাদের নাল হাইপোথিসিস গ্রহণীয় হয়। দ্যাট মিনস H0 গ্রহণীয়। ছোট অর্থাৎ নাল হাইপোথিসিস গ্রহণীয়। আর নাল হাইপোথিসিস গ্রহণীয় মানে আমরা প্রথমেই লিখেছিলাম নাল হাইপোথিসিস মানে কি বলছে? যে দলগুলো একই সমগ্র থেকে, অর্থাৎ নমুনার দলগুলো একই সমগ্র থেকে নেওয়া হয়েছে। বা নমুনাগুলোর মধ্যে নমুনার গড়গুলির মধ্যে বা নমুনাগুলির মধ্যে তাৎপর্য গঠনে নমুনার মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ বা নমুনাগুলির মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই। যেহেতু H0 গ্রহণীয়, অর্থাৎ নাল হাইপোথিসিস গ্রহণীয়। নাল হাইপোথিসিস গ্রহণীয় মানে আমাদের প্রশ্নটা ছিল এরকম যে নমুনাগুলি একই সমগ্র থেকে এসেছে কিনা। যখন নাল হাইপোথিসিস গ্রহণীয় হয় এবং নাল হাইপোথিসিস সময় আমরা বলি যে হ্যাঁ নমুনাগুলোকে একই সমগ্র থেকে যখন নেওয়া হয় তখন আমরা সেটা লিখি নাল হাইপোথিসিস। সুতরাং দেখা যাচ্ছে যেহেতু নাল হাইপোথিসিস গ্রহণীয় হলো বা H0 গ্রহণীয় হলো, সুতরাং আমরা বলতে পারি যে নমুনার দলগুলো একই সমগ্র থেকে এসেছে। শিক্ষার্থীরা, এটাই হচ্ছে এইচ টেস্ট বা ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। এটা হচ্ছে একটা শক্তিশালী অপরামাত্রিক অভিক্ষা। আমরা এটা আজকে শিখলাম। তোমরা বাসায় বই দেখে একটু প্র্যাকটিস করবে, তাহলে আমার ধারণা তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।